নমস্কার, আমি অর্ণব। তো একজন ভদ্রলোকের জীবন মে কুছ ডেয়ারিং করনা থা। তো একদিন তিনি ভাবলেন তিনি লিখবেন। তা শুধু ভেবে ক্ষান্ত দিলে তো মিটেই যেত। তিনি তাঁর লেখা খাদ্য গল্প বড় মেজ সেজ ন রাঙা ফুল ছোট সব খবরের কাগজে পাঠিয়ে দিলেন। তাঁর লেখার মর্ম না বুঝে সবাই ফেরত পাঠিয়ে দেওয়ার পর তাঁর হাতে পড়ে রইল একটা মাত্র পত্রিকা, যারা নাকি খালি চাষবাস নিয়ে লেখালেখি করে। তা আপনাদের কি মনে হয়, লেখকের সাহিত্য প্রতিভা কি এই পত্রিকায় ফসল ফলাতে পারবে? আসুন দেখে নি শিবরামবাবুর কি মত সেই বিষয়ে। শুরু হচ্ছে আমার আজকের গল্প, আমার সম্পাদক শিকার। হাম কিংবা টাইফয়েড, সর্পাঘাত কিংবা মোটর চাপা, জলে ডোবা কিংবা গাছ থেকে পড়ে যাওয়া, এক্সামিনে ফেল করা কিংবা কাঁকড়া বিছে কামড়ানো, জন্মাবার পর এর কোনোটা না কোনোটা কারুর না কারুর বরাতে কখনো না কখনো একবার ঘটেই। অবশ্য যে মোটর চাপা পড়ে তার সর্পাঘাত হওয়া খুব শক্ত ব্যাপার, সেরকম আশঙ্কা প্রায় নেই বললেই হয়। এবং যার সর্পাঘাত হয় তাকে আর কাছ থেকে পড়তে হয় না। যে ব্যক্তি জলে ডুবে যায়, মোটর চাপা পড়ার সুযোগ তার যৎ সামান্যই। এবং উঁচু দেখে গাছ থেকে ভালো করে পড়তে পারলে তার আর জলে ডোবার ভয় থাকে না। তবে কাঁকড়া বিছের কামড়ের পরেও এক্সামিনে ফেল করা সম্ভব, এবং অনেক ক্ষেত্রে হামের ধাক্কা সামলাবার পরেও টাইফয়েড হতে দেখা গেছে, হামেশাই দেখা যায়। কিন্তু আমি বলেছি, এসব কারু না কারুর অদৃষ্টে ঘটে কখনো বা কদাচ। কিন্তু একটা দুর্ঘটনা প্রায় সবারই জীবনে একটা নির্দিষ্ট সময়ে অনিবার্য রূপেই প্রকট হয়। তার ব্যতিক্রম খুব একটা দেখা যায় না। না না, আমি গো ফোটার কথা বলছি নে, তার চেয়েও শক্ত ব্যারাম। গো ফোটার সঙ্গে সঙ্গে লেখক হওয়ার প্রেরণা মানুষকে পেয়ে বসে। আমারও তাই হয়েছিল। প্রথম গল্প লেখার সূত্রপাতেই আমার ধারণা হয়ে গেল আমি দোল গোবিন্দবাবুর মতো লিখতে পেরেছি। দোল গোবিন্দকে আমি রবীন্দ্রনাথের সমকক্ষ মনে করতাম, কেননা একই কাগজে দুজনের নাম একই টাইপে ছাপার অক্ষরে আমি দেখেছিলাম। এমনকি অনেক সময় দোল গোবিন্দকে রবীন্দ্রনাথের চেয়েও বড় লেখক হিসেবে আমার বিবেচনা হয়েছে। তার লেখা কেমন জলের মতো বোঝা যায়, অথচ বোঝার মতো মাথায় চাপে না। কেন যে তিনি নোবেল প্রাইজের জন্য চেষ্টা করেন না, সেই গোঁপোটার প্রাক্কালে আমি অনেকবার আন্দোলন করেছি, অবশ্যই মনে মনে। এখন বুঝতে পারছি পণ্ডিচেরি কিংবা পাশাপাশি রাঁচিতে তার পরামর্শ দেওয়ার কেউ ছিল না বলেই। আরো দুঃখের বিষয়, রবীন্দ্রনাথের লেখা এখনো চোখে পড়ে থাকে, কিন্তু কোনো কাগজপত্রেই দোল গোবিন্দবাবুর লেখার আর দেখা পাই না। যাই হোক, আমি আমার গল্পটা লিখেই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মাসিক পত্রে দোলগোবিন্দ বা রবীন্দ্রনাথের রচনার ঠিক পাশেই সেটা প্রকাশ করার জন্য পাঠিয়ে দিলাম। নিশ্চিন্তেই বসে আছি যে নিশ্চয়ই ছাপা হবে, এবং ছাপার অক্ষরে লেখাটা দেখে কেবল আমি কেন, রবীন্দ্রনাথ এমনকি স্বয়ং দোলগোবিন্দবাবু পর্যন্ত পুলকিত হয়ে উঠবেন। ও হরি! পরপর 3 মাস পার হওয়ার পরে একদিন দেখি পোস্টের ছদ্মবেশে লেখাটা আমার কাছেই আবার ফিরে এসেছে। ভারী মর্মাহত হলাম বলাই বাহুল্য। শোচনীয়তা আরো বেশি এই জন্য যে 3 মাসে 3খানা কাগজ কিনেছিলাম, খতিয়ে দেখলে সেই 1.5 টাকাই ব্যাটাদের লাভ। তারপর একে একে আর যে কটা নামজাদা মাসিক ছিল সবাইকেই যাচাই করা হলো, কিন্তু ফল ওই একই। 8 আনার পেট মোটাদের ছেড়ে 6 আনার কাগজদের ধরলাম। অবশেষে 4 আনা দামের নব্যপন্থীদেরও বাঁচিয়ে দেখা গেল। কিন্তু না, সব শিয়ালের একই পা। হ্যাঁ, গল্পটা ভালোই, তবে ছাপতে নাকি তারা অক্ষম। আরে বাপ, অত অক্ষমতা যে কেন তা তো আমি বুঝতেই পারিনি। যখন এত লেখাই অনায়াসে ছাপতে পারছো তোমরা, তখন আমার লেখাটা মাসিক থেকে পাক্ষিক, পাক্ষিক থেকে সাপ্তাহিকে নামলাম। অগত্যা লেখাটা দারুণ অমর্যাদা ঘটছে জেনেও দৈনিক সংবাদপত্রেই প্রকাশের জন্য পাঠালাম, কিন্তু সেখান থেকেও ফেরত এলো দৈনিকে নাকি অত বড় সংবাদ ধরবার জায়গা নেই। আশ্চর্য! এত আজে বাজে বিজ্ঞাপন যা কেউ পড়ে না তার জন্য জায়গা আছে তোমাদের। আমার বেলায় যত স্থানাভাব, বিজ্ঞাপন বাদ দিয়ে লেখাটা ছাপলেই তো হয়। কিন্তু অদ্ভুত এদের এক কোয়েলি,
সব সংবাদপত্র থেকেই বারংবার সেই সেই একই দুঃসংবাদ পাওয়া গেল। তখন বিরক্ত হয়ে শহর ছেড়ে মফস্বলের দিকে লক্ষ্য দিতে হলো। অর্থাৎ লেখাটা দিক বিদিকে পাঠাতে শুরু করলাম। মেদিনীপুর মন্থন, চুঁচুড়া চন্দ্রিকা, বাঁকুড়া হরকড়া, ফরিদপুর সমাচার, গৌহাটি গবাক্ষ, এমনকি মালদাহের গৌড়বান্ধ, কারুকেই বাদ রাখলাম না। কিন্তু শহরে পেট মোটাদের কাছ থেকে যে দুর্ব্যবহার পাওয়া গেছে, পাড়া গিয়ে ছিটে ফোঁটাদের কাছে তার রকম ফের হলো না। আমার বিরুদ্ধে দেশব্যাপী একটা দারুণ ষড়যন্ত্র চলছে এমন সন্দেহ আমার হতে লাগলো। আর কি, এইভাবে সেই প্রথম ও পূর্ববর্তী লেখার ওপরে ট্রাই অ্যান্ড ট্রাই অ্যাগেন পলিসির কার্যকারিতা পরীক্ষা করতেই বাংলা মুলুকের তাবৎ কাগজ আর ৩.৫ বছর গড়িয়ে গেল। বাকি রইল কেবল একখানি কাগজ, কৃষি সম্বন্ধীয় সাপ্তাহিক। চাষারে কাগজ বলেই ওর দিকে আমি এ যাবৎ মনোযোগ দিন। তারা কি আর আমার এই সাহিত্য রচনার মূল্য বুঝবে? ফেরত তো দেবেই, হয়তো সঙ্গে সঙ্গে বলে পাঠাবে, মশাই আপনার আষাঢ়ে গল্প আমাদের কাগজে অচল, তার চেয়ে ফুলকপির চাষ সম্বন্ধে যদি আপনার কোনো বক্তব্য থাকে তা লিখে পাঠালে বরং আমরা চেয়ে চেয়ে দেখতে পারি। এই ভয় এতদিন ওই ধারে তাকায়নি। কিন্তু এখন আর আমার ভয় কি? ডুবন্ত লোক কি কুটো ধরতে ভয় করে? কিন্তু না, ওদের কাছে আর ডাকে পাঠানো নয়। অনেক ডাক খরচা গেছে একদিনে, এবার লেখা সমবিবাহারে আমি নিজেই যাব। দেখুন, আপনি আপনি সম্পাদক, তাই না? আমি আমি একটা লেখা এনেছিলাম। আমি উক্ত সম্পাদকের সামনে হাজির হয়ে হাঁক পারলাম। গম্ভীর ভদ্রলোক চশমার ফাঁকে কটাক্ষ করলেন, কই দেখি। একটা গল্প, একেবারে নতুন ধরনের, আপনি পড়লেই বুঝতে পারবেন। লেখাটা বাড়িয়ে দিলাম, আনকোরা প্লটে, আনকোরা স্টাইলে একেবারে। ভদ্রলোক গল্পে মনোযোগ দিয়েছেন দেখে আমি বাক্যযোগ স্থগিত রাখলাম। একটু পড়তেই সম্পাদকের কপাল কুঞ্চিত হলো, তারপর ঠোঁট বেঁকে গেল, নাক ছিটকাল, দাড়িতে হাত পড়ল। যতই তিনি এগুতে লাগলেন ততই তার চোখ মুখের চেহারা বদলাতে লাগলো। অবশেষে পড়া শেষ করে যখন তিনি আমার দিকে তাকালেন, তখন মনে হলো তিনি যেন হতভম্ব হয়ে গেলেন। তা তো হতেই হবে, এরকম লেখা একখান। পড়ে দেখলাম, তার নিতান্ত মন্দ হয়নি। তবে এটা যে একটা গল্প তা জানা গেল আপনার গল্পের নামের পাশে ব্র্যাকেটের মধ্যে কথাটা লিখে দিয়েছেন বলে, নতুবা বোঝার কোনো উপায় ছিল না। হ্যাঁ, তা বটে। আপনারা সম্পাদকরা যদি ছাপেন তবেই নতুন লেখক আমরা উৎসাহ পাই। বলতে বলতে আমি গলেই গেলাম। এই গল্পটা আপনার ভালো লেগেছে তাহলে? তা লেগেছে একরকম। তা এটা কি? হ্যাঁ হ্যাঁ, অনায়াসে আপনাদের কাগজের জন্যই তো এনেছি। আমার কাগজের জন্য? ভদ্রলোক বসেই ছিলেন, কিন্তু মনে হলো যেন আরো একটু বসে গেলেন। তা আপনি কি এর আগে আর কখনো লিখেছেন? ঈষৎ গর্বের সঙ্গেই আমি জবাব দিলাম, না, এই আমার প্রথম চেষ্টা। প্রথম চেষ্টা বটে? ভদ্রলোক ঠোঁক কিনলেন। আপনার ঘড়িতে কটা এখন? ঘড়িটা পকেট থেকে বার করে অপ্রস্তুত হলাম। মনে পড়ল কদিন থেকেই এটা বন্ধ যাচ্ছে, অথচ ঘড়ির দোকানে যাওয়ার অবকাশ ঘটেনি। সত্য কথা বলতে কি, সম্পাদকের কাছে ঘড়ি না হোক, অন্তত একটা ঘড়ি চিহ্ন মাত্র না নিয়ে যাওয়াটা বেশ স্টাইলই হবে বলে আজ পর্যন্ত ওটাকে সারাতে দিইনি। এখান থেকে বেরিয়েই বরাবর ঘড়ির দোকানে যাব, এই মতলব ছিল। ঘড়িটাকে ঝাঁকুনি দিয়ে বললাম, এ কি, না, বন্ধ হয়ে গেছে দেখছি। কদিন থেকেই মাঝে মাঝে বন্ধ যাচ্ছে ঘড়িটা। তাই নাকি? কই দেখি একবার। তিনি হাত বাড়ালেন। ঘড়ি মেরামতো জানেন নাকি আপনি? আমি সম্ভ্রম ভরে উচ্চারণ করলাম, জানি বলেই তো মনে হয়। কই দেখি চালানো যায় কিনা। আমি আগ্রহ ভরে ঘড়িটা ওর হাতে দিলাম। যদি নিখরচায় লেখার ঘড়ি একসঙ্গে চালিয়ে নেওয়া যায়, সে আর মন্দ কি। ভদ্রলোক পকেট থেকে একটা পেন্সিল কাটা ছুরি বার করলেন। তার একটা চার দিতেই পিছনের ডালাটা সবটা শটান উঠে এলো। আমি চমকে উঠতেই তিনি সান্ত্বনা দিয়ে বললেন, ভয় কি, জুড়ে দেবো আবার। সেই ভোঁতা ছুরি আর সময় সময় একটা চোথা কলমের সাহায্যে তিনি একটার পর একটা ঘড়ির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খুলে ফেলতে লাগলেন। মিনিট এবং সেকেন্ডের কাঁটাও বাদ গেল না।
খুঁটিনাটি যত যন্ত্রপাতি টেবিলের ওপর স্তূপাকার হলো। তিনি এক একটাকে চশমার কাছে এনে গভীর অভিনিবেশের সঙ্গে পর্যবেক্ষণ করছিলেন। সূক্ষ্ম তারের খোঁড়ানো খোঁড়ানো কি একটা জালের মতো, বোধহয় হেয়ার স্প্রিংই হবে। দুহাতে ধরে সেটাকে লম্বা করার চেষ্টা করলেন। দেখতে দেখতে সেটা 2 খান হয়ে গেল। মৃদু হাস্য করে আমার দিকে তাকালেন। তার মানেটা হলো ভয় কি আবার জুড়ে দেব? ভয় ছিল না, কিন্তু ভরসাও যেন ক্রমশ কমে আসছিল। যেটা জুয়েলের মধ্যে সবচেয়ে স্থূলকায়, সেটাকে এবার তিনি দাঁতের মধ্যে চাপলেন, দাঁত বসে কিনা দেখবার জন্যই হয়তোবা। কিন্তু দন্ত স্ফুট করতে না পেরে সেটাকে ছেড়ে ঘড়ির মাথার দিকে দম দেওয়ার গোলাকার চাবিটাকে মুখের মধ্যে পুরলেন। তারপর একটু পরেই কটাস করে উঠল। ওটার মেরামত সমাধা হয়েছে বুঝতে পারলাম। তারপর সমস্ত টুকরো টাকরা এক করে ঘড়ির অন্তঃপুরে রেখে তলাকার ডালাটা চেপে বন্ধ করতে গেলেন। কিন্তু ডালা তাতে বসবে কেন? সে উঁচু হয়ে রইল। ওপরের ডালাটা আগেই ভেঙেছিল। এবার সেটাকে হাতে দিয়ে আমাকে বললেন, আটার পাত্রটা এগিয়ে দিন তো, দেখি এটাকে। অত্যন্ত নিরুৎসাহে গাম পটটা বাড়িয়ে দিলাম। তিনি আঠার সহায়তায় যথেষ্ট সংগ্রাম করলেন, কিন্তু যৎপরনাস্তির চেষ্টা সমস্ত ব্যর্থ হল। আঠায় কখনো ও জিনিস আটানো যায়? তখন সবগুলো মুঠোয় করে নিয়ে আমার দিকে প্রসারিত করলেন। এই নিন আপনার ঘড়ি। আমি অবাক হয়ে এতক্ষণ দেখছিলাম। বললাম, এটা কি হলো মশাই? তিনি শান্ত কণ্ঠে জবাব দিলেন, কেন, মেরামত করে দিয়েছি তো। বাবার কাছ থেকে বাগানো দামি ঘড়িটার এই দফা রফা দেখে আমার মেজাজ গরম হয়ে গেল। আমি বললাম, এই বুঝি আপনার মেরামত করা? আপনি ঘড়ির যদি কিছু জানেন না তাহলে হাত দিতে গেলেন কেন? কেন, কি ক্ষতি হয়েছে? তাছাড়া আমারও এই প্রথম চেষ্টা। আমি অনেকক্ষণ স্তম্ভিত হয়ে রইলাম। তারপর বললাম, ও, আমার প্রথম লেখা বলেই আপনার পছন্দ হয়নি, তাই না? তাই বললেই তো পারতেন, ঘড়ি ভেঙে কথা বলা কেন? আমার চোখ ফেটে জল বেরোবার মতো হলো, কিন্তু অবাঞ্ছিত অশ্রু কোনো রকমে সম্বরণ করে, এমনকি অনেকটা আপ্যায়িতদের মতো হেসেই অবশেষে বললাম, কাল না হয় আর একটা নতুন গল্প লিখে আনবো, সেটা আপনার পছন্দ হবে। চেষ্টা করলেই আমি লিখতে পারি। বেশ, আসবেন, কিন্তু ওই সঙ্গে আর একটা নতুন ঘড়িও আনবেন মনে করে। আমাদের দুজনেরই শিক্ষা হবে তাতে। আপনারও লেখার হাত বাঁকবে, আমিও ঘড়ি সম্বন্ধে পরিপক্কতা লাভ করব। পরের দিন মরিয়া হয়ে গেলাম এবং ঘড়িয়া না হই। এবার আর গল্প না, 3টে ছোট ছোট কবিতা, শিম, বেগুন আর বরবটির ওপরে। আমাকে দেখেই সম্পাদক অভ্যর্থনা করলেন। এই যে আপনি এসেছেন, বেশ 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 বেশ, তা ঘড়ি আছে তো সঙ্গে? আমি দমলাম না। দেখুন, এবারে একেবারে অন্য ধরনের লিখেছি। লেখাগুলো সময় উপযোগী, এমনকি সব সময়েরই উপযোগী। এবং যদি অনুমতি করেন তাহলে এই কথাও বলতে সাহস করি যে আপনাদের কাগজের উপযুক্তও বটে। আপনি যদি অনুগ্রহ। আরও খানিকটা মুখস্থ করে আনা ছিল, কিন্তু ভদ্রলোক আমার বক্তব্যতে বাধা দিলেন। ধৈর্য, উৎসাহ, তিতিক্ষা এসব আপনার আছে দেখছি, পারবেন আপনি। কিন্তু আমাদের মুশকিল কি জানেন? বড় লেখকেরই বড় লেখা কেবল আমরা ছাপতে পারি। প্রবন্ধের শেষে বা তলার দিকে দেওয়া চলে এমন ছোটখাটো খুচরো খাচরা যদি আপনার কিছু থাকে, তাহলে বরং এ ধরুন 4 লাইনের কবিতা কিংবা কৌতুক কণা। আমি তার মুখের কথা কেড়ে নিলাম। হ্যাঁ, কবিতা, কবিতাই তো এনেছি এবারে। পড়ে দেখুন না আপনি, রবীন্দ্রনাথের পরে এমন কবিতা কেউ লিখেছে কিনা সন্দেহ। তিনি কবিতা পিসটা হাতে নিলেন এবং পড়তে শুরু করলেন। শিম, বাহ, শিমের মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, ধামার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। সঙ্গে সঙ্গে তার সপ্রশংস অভিব্যক্তি দেখা গেল। বাহ, বেড়ে হয়েছে তো। আপনি বুঝি শিমের খুব ভক্ত? শিম খেয়ে থাকেন খুব, অত্যন্ত ভালো জিনিস, যথেষ্ট ভিটামিন। না না, শিম আমি খাইনি, বরঞ্চ অখাদ্যই মনে করি। তবে এই কবিতাটা লিখতে হিমশিম খেয়েছি বটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো চলবে। খাসা কবিতা লেখেন আপনি। বরবটির সঙ্গে চটপটির মিলটাও মন্দ না, তুলনাটাও ভালো।
তা এক কাজ করলে তো হয়। অকস্মাৎ তিনি যেন গভীর চিন্তায় আচ্ছন্ন হলেন। দেখুন, ভিটামিনের কাগজ বটে, কিন্তু ভিটামিন আমরা খুবই কম খাই। কলা বাদ দিয়ে কলার খোসা কিংবা শাঁস বাদ দিয়ে আলুর খোসার সারাংশ প্রায়ই আমাদের খাওয়া হয়ে ওঠে না। এই জন্যই মাস কয়েক ধরে বেরিতে ভুগতে হচ্ছে। তা আপনি যদি... তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকালেন। হ্যাঁ হ্যাঁ, খুব পারবো। ঝুড়ি ঝুড়ি কলার খোসা আপনাকে জোগাড় করে দেব, কিন্তু শুধু খোসা তো কিনতে পাওয়া যায় না, কলার দামটা আপনিই দেবেন না হয়। তার সমর্থনের অপেক্ষায় একটু থামলাম। কলাগুলো না হয় আমিই খেয়ে নেবো কষ্টে সৃষ্টে, যদিও অনুপকারী, তবুও বেরি না হওয়া পর্যন্ত খেতে তো কোনো আপত্তি নেই। না, সে কথা নয়। আমি বলছি কি, আমি 3 মাসের ছুটি নিয়ে ঘাটশিলায় হাওয়া বদলাতে যেতাম। আপনি যদি সেই সময় আমার কাগজটা চালাতেন। কাগজ? আমি? এবার আমি আকাশ থেকে পড়লাম যেন। হ্যাঁ, আপনি। তা লিখতে না জানলেও কাগজটা চালানো যায়। লেখক হওয়ার চেয়ে সম্পাদক হওয়া সোজা। আপনার সঙ্গে আমার এই চুক্তি থাকবে, আপনাকে নামজাদা লেখকদের তালিকা দিয়ে যাব, তাঁদের লেখা আপনি চোখ বুজে চালিয়ে দেবেন, কেবল কপি মিলিয়ে প্রুফ দেখে নিলেই হবে। সেই সব লেখার শেষ পাতায় তলায় তলায় যা একটু আধটু জায়গা পড়ে থাকবে, সেখানে আপনার এই ধরনের ছোট ছোট কবিতা আপনি ছাপতে পারেন, তাতে আমার আপত্তি নেই। এইরকমই কৃষি কবিতা আর কি, ওলকপি, গোল আলু, শকরকন্দ, যার সম্বন্ধে খুশি আপনি লিখতে পারেন। বলাই বাহুল্য, আমাকে রাজি করাতে ভদ্রলোককে মোটেই বেগ পেতে হলো না। সহজেই আমি সম্মত হলাম। এ যেন আমার হাতে স্বর্গ পাওয়া। কাছে উঠতে না উঠতেই এক কাঁদি। সম্পাদক স্বীকার করতে এসে সম্পাদকতা স্বীকার। তোমাদের মধ্যে খুব কম অজাতশত্রু লেখকেরই এমন সৌভাগ্য হয়েছে বলে আমার মনে হয়। সম্পাদনা কাজের গোড়াতেই একজোড়া চশমা কিনে ফেললাম। ফাউন্টেন পেন তো ছিলই। অতঃপর সমস্ত জিনিসটাই পরিপাটি রকম নিখুঁত হলো। কলম বাগিয়ে কৃষিতত্ত্বের সম্পাদকীয় লিখতে শুরু করলাম। যদিও সম্পাদকীয় লেখার জন্য ঘুণাক্ষরেও কোনো অনুরোধ ছিল না সম্পাদকের, কিন্তু ওটা বাদ দিয়ে দিলে সম্পাদকতা করার তো কোনো মানেই হয় না আমার মতে। অতএব লিখলাম, আমাদের দেশে ভদ্রলোকদের মধ্যে কৃষি সম্বন্ধে দারুণ অজ্ঞতা দেখা যায়। এমনকি অনেকের এরকম ধারণা আছে যে এইসব তক্তা আমরা দেখি, দরজা, জানালা, কড়িবর্গা, পেন্সিল, তক্তপোষ, যেসব সাধারণ কাঠ দেখতে পাওয়া যায়, সে সমস্ত নাকি ধান গাছের। এটা অতীব শোচনীয়। তাঁরা শুনলে অবাক হয়ে যাবেন যে ওগুলো ধান গাছ তো নয়ই, বরঞ্চ পাট গাছের বলা যেতে পারে। অবশ্য পাট গাছ ছাড়াও কাঠ জন্মায়, আম, জাম, কাঁঠাল, কদবেল ইত্যাদি বৃক্ষেরাও তক্তাদান করেই থাকে। কিন্তু নৌকার পাটাতনে যে কাঠ ব্যবহৃত হয় তা কেবলমাত্র পাটের, ইত্যাদি। এইভাবে একটানা প্রায় 2.5 পাতা কৃষিতত্ত্ব কাগজে বেরুতে না বেরুতে আমার সম্পাদকতার ফল প্রত্যক্ষ করা গেল। মোটে 500 করে আমাদের কপি ছাপা হতো, কিন্তু 500 কাগজ বাজারে পড়তেই পেল না। সকাল থেকে প্রেস চালিয়ে 7 গুণ ছেপেও অনেক হকারকে শেষে ক্ষুণ্ণ মনে আর শূন্য হাতে ফিরিয়ে দিতে হলো। সন্ধ্যের পরে যখন আপিস থেকে বেরুলাম, দেখলাম একদল লোক আর বালক সামনের রাস্তায় জড়ো হয়েছে। আমাকে দেখেই তারা তৎক্ষণাৎ ফাঁকা হয়ে আমাকে পথ করে দিল। 2-1জনকে যেন বলতেও শুনলাম, ইনি। স্বভাবতই খুবই খুশি হয়ে গেলাম, হব নাই বা কেন। পরদিনও আপিসের সামনে সেই একই রকম লোকের ভিড়, দল পাকিয়ে 2-4 জন করে এখানে ওখানে ছড়িয়ে। রাস্তার এধারে ওধারে, দূরে সুদূরে, প্রায় সমস্ত জায়গাটা জুড়েই ব্যক্তিবর্গ। সবাই বেশ আগ্রহের সঙ্গে আমাকেই লক্ষ্য করছে আর কি। তাদের কৌতূহলের পাত্র যে আমি, এটা বেশ বুঝতে পারলাম, এবং পেরে বেশ একটা আত্মপ্রসাদ হতে লাগলো। আমি কাছাকাছি হওয়ার সঙ্গে সঙ্গে জনতা বিচলিত হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ছিল। আমি দ্বিধাবোধ করার আগেই মণ্ডলীরা দ্বিধাগ্রস্ত হয়ে আমার পথ পরিষ্কার করে দিচ্ছিল। একজন বলে উঠল, ও চোখের দিকে তাকাও, কিরকম দেখছো চোখটা? আমি যে ওদের লক্ষ্য এটা যেন লক্ষ্যই করছি না, এই রকম একটা ভাব দেখাচ্ছিলাম।
কিন্তু সত্যি বলতে কি, মনে মনে বেশ পুলকের সঞ্চার হচ্ছিল আমার। ভাবলাম এই সম্বন্ধে লম্বা চওড়া বর্ণনা দিয়ে আজই বরদাকে একখানা চিঠি ছেড়ে দেব। দরজা ঠেলে আপিস ঘরে ঢুকতেই দেখলাম দুজন গ্রাম্যগোছের লোক আমার চেয়ার ও টেবিল ভাগাভাগি করে বসে আছে। বসার কায়দা দেখলে মনে হয় লাঙল ঠেলাই ওদের পেশা। আমাকে দেখেই তারা তটস্থ হয়ে উঠল। মুহূর্তের জন্য যেন তাদের লজ্জায় ম্রিয়মাণ বলে আমার বোধ হলো, কিন্তু পর মুহূর্তেই তাদের আর দেখতে পেলাম না। ওধারের জানলা টপকে ততক্ষণে তারা সটকেছে। আপিস ঘরে যাতায়াতের অমন দরজা থাকতেও তা না ব্যবহার করে অপ্রশস্ত জানলাই বা তারা কেন পছন্দ করলো, এই অদ্ভুত কাণ্ডের মাথামুন্ডু নির্ণয়ে মাথা ঘামাচ্ছি। এমন সময় একজন প্রৌঢ় ভদ্রলোক সযত্ন লালিত ছড়ি হস্তে আমার সম্মুখে আবির্ভূত হলেন। তার দাড়ির চাকচিক্য দৃষ্টি আকর্ষণ করার মতোই বটে। চেয়ারে ছড়ির ঠেসান দিয়ে দাড়িকে হস্তগত করে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি নতুন সম্পাদক? আমি জানালাম তার অনুমানই যথার্থ। আপনি কি এর আগে কোনো কৃষি কাগজে সম্পাদনা করেছেন? আগে না, এই আমার প্রথম চেষ্টা। তাই সম্ভব। হাতে কলমে কৃষিকাজের কোনো অভিজ্ঞতা আছে আপনার? না, একেবারেই নেই, স্বীকার করলাম আমি। আমারও তাই মনে হয়েছে। ভদ্রলোক পকেট থেকে ভাঁজ করা এই সপ্তাহের একখানা কৃষি তত্ত্ব বার করলেন। এই সম্পাদকীয় আপনার লেখা নয় কি? আমি খান নাড়লাম। হ্যাঁ, এটাও আপনি ঠিকই ধরেছেন। আমার আন্দাজি ঠিক তাহলে, বলে তিনি পড়তে শুরু করলেন। আপনি লিখেছেন, মূল জিনিসটা পারবার সময় সতর্কতা অবলম্বন করা আবশ্যক। কখনোই টেনে ছেঁড়া উচিত নয়, ওতে নাকি মূলর ক্ষতি হয়। তার চেয়ে বরং একটা ছেলেকে গাছের ওপর পাঠিয়ে দিয়ে ডালপালা নাড়তে দিলে ভালো হয়। খুব কষে নাড়া দরকার। ঝাঁকি পেলেই টপাটপ মূল বৃষ্টি হবে, তখন কুড়িয়ে নিয়ে ঝাঁকায় ভরো। এর মানেটা কি আমি জানতে চাই। ভদ্রলোকের কণ্ঠস্বরে যেন একটু উষ্মার আভাস ছিল। কেন, এর মানে তো স্পষ্টই। বৃদ্ধ ব্যক্তির বোধ শক্তিহীনতা দেখে আমি অবাক হলাম। আপনি কি জানেন কত হাজার হাজার, কত লাখ লাখ মূলো অর্ধপক্ষ অবস্থায় টেনে ছিঁড়ে নষ্ট করা হয় আমাদের দেশে? মূলো নষ্ট হলে কার যায় আসে? কেবল যে মূলরই তাতে অপকার করা হয় তা তো নয়, আমাদেরও ক্ষতি হয়। দেশেরই তাতে সর্বনাশ। তার হিসেব আপনি রাখেন? তার চেয়ে যদি মূলকে গাছেই পাকতে দেওয়া হতো এবং তারপরে একটি ছেলেকে গাছের ওপরে তুলে নিকুচি করেছে গাছের, মূল গাছেই জন্মায় না। কি, মূল গাছে জন্মায় না? অসম্ভব, এও কখনো হতে পারে নাকি? মানুষ ছাড়া সব কিছুই গাছে জন্মায়, এমনকি বাঁদর পর্যন্ত। ভদ্রলোকের মুখবিকৃতি দেখে বুঝলাম বিরক্তির তিনি চরম সীমায়। রেগে কৃষি তত্ত্বখানা ছিঁড়ে কুচি কুচি করে ফুঁ দিয়ে ঘরময় উড়িয়ে দিলেন। তারপর নিচে ছুরিতে হস্তক্ষেপ করলেন। আমি শঙ্কিত হলাম, এই রে, লোকটা মারবে নাকি? কিন্তু না, আমাকে ছাড়া টেবিল, চেয়ার, দেরাজ, আলমারি, ঘরের সব কিছু ছড়িপেটা করে অনেক কিছু ভেঙে চুড়ে অনেকটা শান্ত হয়ে অবশেষে সশব্দে দরজায় ধাক্কা মেরে তিনি সবেগে বেরিয়ে গেলেন। লোকটা কোনো স্কুলের মাস্টার নয় তো? আমি অবাক হলাম। ভদ্রলোক ভারী চোটে চলে গেলেন তা তো স্পষ্টই, কিন্তু কেন যে কি সম্বন্ধে তার এত অসন্তোষ আমি কিছুই বুঝতে পারলাম না। এই দুর্ঘটনার একটু পরেই আগামী সপ্তাহের সম্পাদকীয় লিখবার জন্য সুবিধে মতো জাঁকিয়ে বসছি, এমন সময় দরজা ফাঁক করে কি যেন উঁকি মারল। যারা জানলা পথে পালিয়েছিল সেই চস্য রাজাদের একজন নাকি? কিন্তু না, নিরীক্ষণ করে দেখলাম বিশ্রী চেহারার জনৈক বদখত লোক। লোকটা ঘরে ঢুকেই যেন কাঠের পুতুল হয়ে গেল। ঠোঁটে আঙুল চেপে ঘাড় বেঁকিয়ে কুঁজো হয়ে কি যেন শুনবার চেষ্টা করল। কোথাও শব্দমাত্র ছিল না, তথাপি সে শুনতে লাগলো। তবু কোনো শব্দ নেই। তারপরে অতি সন্তর্পণে দরজা ভেজিয়ে পা টিপে টিপে আমার কাছাকাছি এগিয়ে এসে সুতীব্র উৎসুককে আমাকে দেখতে লাগলো। কিছুক্ষণ একেবারে নিষ্পলক। তারপরে কোটের বোতাম খুলে হৃদয়ের অভ্যন্তর থেকে একখণ্ড কৃষি তত্ত্ব বার করল।
এই যে তুমি তুমি লিখেছো তো? পড়ো পড়ো, এইখানটা তাড়াতাড়ি পড়ো। এই কষ্ট হচ্ছে আমার। আমি পড়তে শুরু করলাম। কি এমন লিখেছি? মূলোর বেলায় যেরকম আলুর বেলা সেরকম করা চলবে না। গাছ ঝাঁকি দিয়ে পারলে আলুরা চোট খায়, এই কারণেই আলু পচে আর তাতে পোকা ধরে। আলুকে গাছে বাড়তে দিতে হবে, যতদূর খুশি সে বাড়ুক। এরকম সুযোগ দিলে এক একটা আলুকে তরমুজের মতো বড় হতে দেখা গেছে। অবশ্য বিলেতেই, এদেশে আমরা আলু খেতেই শিখেছি, আলুর যত্ন নিতে শিখিনি। আলু যথেষ্ট বেড়ে উঠলে এক একটা করে আলাদা আলাদা ফজলি আমের মতন তাকে ঠুসি পাড়া করতে হবে। তবে হ্যাঁ, পেঁয়াজ আমরা আঁকশি দিয়ে পারতে পারি, তাতে বিশেষ কোনো ক্ষতি হবে না। অনেকের ধারণা পেঁয়াজ গাছের ফল, কিন্তু বাস্তবে তা নয়, বরং ওকে ফুলই বলা যেতে পারে। ওর কোনো গন্ধ নেই, যা আছে কেবল দুর্গন্ধ। ওর খোসা ছাড়ানো মানেই ওর কোড়ক ছাড়ানো, তার কোড়কোর। পেঁয়াজেরই অপর নাম শতদল। অতি প্রাচীনকালেও এদেশে ফুলকপি ছিল, তার পরিচয় পাওয়া যায়। তবে তাকে আহার্যের মধ্যে গণ্য করা হতো না। শাস্ত্রে বলেছে অলাবু ভক্ষণ নিষেধ, সেটা ফুলকপি সম্বন্ধেই। আর্যরা কপি খেতেন না, ওটা অনার্য হাতিদের খাদ্য ছিল। গজভুক্ত কপিত্থ, এই প্রবাদে তার প্রমাণ রয়েছে। তারপর বাতাবি লেবু গাছে কমলা লেবু ফলানোর সহজ উপায় হচ্ছে এই যে, ব্যাস ব্যাস, এটাই হবে। আমার উৎসাহী পাঠক উত্তেজিত হয়ে আমার পিঠ চাপড়াবার জন্য হাত বাড়ালো। আমি জানি আমার মাথা ঠিকই আছে, কেননা তুমি যা বললে আমিও ঠিক তাই পড়েছি, ওই কথাগুলোই। অন্তত আজ সকালে তোমার কাগজ পড়ার আগে পর্যন্ত এই ধারণাই আমার ছিল। যদিও আমার আত্মীয় স্বজন আমাকে সব সময় নজরে নজরে রাখে, তো এই ধারণা আমার প্রবল ছিল যে মাথা আমার ঠিকই আছে। তার সংশয় দূর করবার জন্য আমি সায় দিলাম, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, বরং অনেকের চেয়ে বেশি ঠিক, এ কথাই আমি বলবো। এইমাত্র একজন বুড়ো লোক, কিন্তু যাক সে কথা। লোকটাও সায় দিল, হ্যাঁ হ্যাঁ, যাক যাক। তবে আজ সকালে তোমার কাগজ পড়ে সে ধারণা আমার টলেছে, জানো। এখন আমি বিশ্বাস করি যে সত্যি সত্যি আমার মাথা খারাপ। এই বিশ্বাস হওয়ার সঙ্গে সঙ্গে আমি দারুণ একটা চিৎকার চেড়েছি। নিশ্চয়ই তুমি এখানে বসে তা শুনতে পেয়েছ। আমি ঘাড় নাড়লাম, কিন্তু আমার অস্বীকারোক্তিতে সে আমল দিল না। নিশ্চয়ই পেয়েছ, 2 মাইল দূর থেকেও তা শোনা যাবে। সেই চিৎকার ছেড়ে এই লাঠি নিয়ে আমি বেরিয়েছি। কাউকে খুন না করা পর্যন্ত আমার স্বস্তি হচ্ছে না। তুমি বুঝতেই পারছো আমার মাথার যা অবস্থা, তাতে একদিন না একদিন কাউকে না কাউকে খুন আমাকে করতেই হবে। তবে আজই শুরু করা যাক না কেন? কি জবাব দেব ভেবে পেলাম না। একটা অজানা আশঙ্কায় বুক দুরু দুরু করতে লাগলো। বেরোবার আগে আর একবার তোমার প্যারাগুলো পড়লাম, সত্যি আমি পাগল কিনা নিশ্চিত হওয়ার জন্য। আর তার পরক্ষণেই বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়েছি। রাস্তায় যাকে পেয়েছি তাকেই ধরে ঠেঙিয়েছি। অনেকে কোঁড়া হয়েছে, অনেকের মাথা ভেঙেছে। সব শুদ্ধ কতজন হতাহত বলতে পারবো না, তবে একজনকে জানি, সে গাছের ওপরে উঠে বসে আছে ওই গোল দিঘির ধারে। আমি ইচ্ছে করলেই তাকে পেরে আনতে পারবো, কিন্তু এই পথ দিয়ে যেতে যেতে মনে হলো তোমার সঙ্গে একবার মোলাকাত করে যাই। হৃদকম্পের কারণ আমি এতক্ষণে বুঝতে পারলাম, কিন্তু বোঝার সঙ্গে সঙ্গে হৃদকম্প একেবারেই বন্ধ হওয়ার জোগাড় হলো যেন। কিন্তু তোমায় আমি সত্যি বলছি, যে লোকটা গাছে চেপে বসে আছে আর কপাল ভালো, এতক্ষণ তবু বেঁচে রয়েছে বেচারা। ওকে খুন করে আসাই আমার উচিত ছিল। যাকে ফেরার পথে ওর সঙ্গে আমার বোঝাপড়া হবে। এখন আসি তাহলে, কেমন? নমস্কার। লোকটা চলে গেলে আমার খাম দিয়ে জ্বর ছাড়লো। কিন্তু এতগুলো লোক যে আমার লেখার জন্য খুন জখম হয়েছে, হাত পা হারিয়েছে এবং গোলদিঘির ধারে এখনো গাছে চেপে বসে আছে, এসব ভেবে মনটা ভারী খারাপ হয়ে গেল। কিন্তু অচিরেই এইসব দুশ্চিন্তা দূরীভূত হলো, কেননা কৃষিতত্ত্বের আটপৌরের সম্পাদক অপ্রত্যাশিত রূপে প্রবেশ করলেন। সম্পাদকের মুখ গম্ভীর, বিষণ্ণ, বিলম্বিত। চেঞ্জে গিয়েই অবিলম্বে ফিরে আসার জন্যই বোধ হয়। আমরা দুজনেই চুপচাপ।
অনেকক্ষণ পরে একটি কথা মাত্র তিনি বললেন, তুমি আমার কাগজের সর্বনাশ করেছো। আমি বললাম, কেন, এই কাটতি তো অনেক বেড়েছে। হ্যাঁ, কাগজ বহুত কেটেছে আমি জানি, কিন্তু আমার মাথাও কাটা গেছে সেই সঙ্গে। তারপরে দাড়িওয়ালা ভদ্রলোকের কীর্তিকলাপ তার দৃষ্টিগোচর হলো। চারিদিকে ভাঙচুর দেখে তিনি নিজেও যেন ভেঙে পড়লেন। সত্যি বড় দুঃখের বিষয়, বড়ই দুঃখের বিষয়। কৃষিতত্ত্বের সুনামের যে হানি হলো, যে বদনাম হলো, তা বোধ হয় আর কোনো দিন ঘুচবে না। অবশ্যই কাগজের এত বেশি বিক্রি এর আগে কোনোদিন হয়নি, বা এমন নামডাকও চারিদিকে ছড়িয়ে পড়েনি। কিন্তু পাগলামির জন্য বিখ্যাত হয়ে লাভ কি? একবার জানলা দিয়ে উঁকি মেরে দেখো দেখি চারিদিকে কিরকম ভিড়, কি শোরগোল। তারা সব দাঁড়িয়ে আছে তোমাকে দেখবে বলে। তাদের ধারণা তুমি বদ্ধ পাগল। তাতে আর দোষ কি? যে তোমার সম্পাদকীয় পড়বে তারই ওই ধারণা বদ্ধমূল হবে। কপি আর কপিত্ব যে এক জিনিস, এ কথা তোমাকে কে বললো? কোল আলুর সম্বন্ধে তুমি যে গবেষণা করেছো, মূলো চাষের যে আমূল পরিবর্তন আনতে চেয়েছো, সে সম্বন্ধে তোমার কোনো অভিজ্ঞতাই নেই। তুমি লিখেছো শামুক অতি উৎকৃষ্ট সার, কিন্তু তাদের ধরা অতি শক্ত। মোটেই তা নয়, শামুক মোটেই সারবান নয়, এবং তাদের দ্রুত গতির কথাই প্রথম জানা গেল। লিখেছ কচ্ছপেরা নাকি সঙ্গীত প্রিয়, রাগরাগিনীর সম্মুখে তারা মৌনী হয়ে থাকে, সেটাই তাদের মৌন সম্মতির লক্ষণ। তোমার এই মন্তব্য একেবারেই অপ্রাসঙ্গিক। কচ্ছপদের সুরবোধের কোনো পরিচয় এ পর্যন্ত পাওয়া যায়নি। এমনি তারা চুপচাপ থাকে, মৌনী হয়ে থাকাই ওদের স্বভাব। সঙ্গীতের কোনো ধারই ওরা ধারে না। কচ্ছপদের দ্বারা যে জমি চষানো সম্ভব, এটাও তুমি লিখেছ। কচ্ছপের দ্বারা জমি চষানো অসম্ভব, একেবারেই অসম্ভব। আপত্তি না করলেও জমি তারা চষবে না, তারা তো বলদ নয়। তুমি যে লিখেছ ঘোড়া মুখ ঘোড়ার খাদ্য, আর কলার বিচি থেকেই কলাই হয়, তার ধাক্কা সামলাতে আমার কাগজ উঠে না গেলেই বাঁচি। উফ, গাছের ডাল আর ছোলার ডালের মধ্যে যে প্রভেদ আছে, 1.5 পাতা খরচ করে তা বোঝাবার তোমার কোনো দরকার ছিল কি? কেবল তুমি ছাড়া আর সবাই জানে। যাক, যা হওয়ার হয়েছে, এখন তুমি বিদায় হও। তোমাকে আর সম্পাদনা করতে হবে না। আমার আর বায়ু পরিবর্তনে কাজ নেই। খাটশিলে গিয়েই আমাকে দৌড়ে আসতে হয়েছে। তোমার পাঠানো কাগজের কপি পেয়ে অবধি আমার দুশ্চিন্তা শেষ ছিল না। পরের সপ্তাহে আবার তুমি কি গবেষণা করে বসবে, সেই ভয়েই আমার বুক কেঁপেছে। বিড়ম্বনা আর কাকে বলে? যখনই আগের পেপারে তোমার ঘোষণার কথা ভেবেছি, জাম, জামরুল আর গোলাপ জাম কি করে একই গাছে ফলানো যায়, পরের সংখ্যাতেই তুমি তার উপায় বাদলে দেবে, তখন থেকেই নাওয়া খাওয়া আমার মাথায় উঠেছে। বিশ্বাস করো, বেরি বেরিতে প্রাণ যায় সেও ভালো। তখনই আমি কলকাতার টিকিট কিনে গাড়িতে চেপেছি। এতখানি বক্তৃতার পর ভদ্রলোকের এক দারুণ দীর্ঘশ্বাস মোচন হলো। ওরই কাগজের কাটতি আর খ্যাতি আমি বাড়িয়ে দিলাম, আয়ও বেড়ে গেল কত, অথচ উনি নাকি আমাকেই গালমন্দ করছে। ভদ্রলোকের নেমো কারামি দেখে আমার মেজাজ গেল বিগড়ে। অতএব শেষ বিদায় নেওয়ার আগে আমি বা ক্ষান্ত হই কেন? আমার বক্তব্য আমিও বলে যাব, এত খাতির কিসে? বেশ, আমার কথাটাও শুনুন তবে। আপনার কোনো কাণ্ডজ্ঞানী নেই, আপনি একটা আস্ত বাঁধা কপি। কাগজের সম্পাদক হতে হলে কোনো কিছু জানতে হয়, তাও আমি এই প্রথম জানলাম। এতদিন তো দেখে আসছি যারা বই লিখতে জানে না তারাই বইয়ের সমালোচনা করে, আর যারা ফুটবল খেলতে পারে না তারাই ফুটবল খেলা দেখতে যায়। আপনি নিতান্তই শালগম, তাই একথা বুঝতে আপনাকে বেগ পেতে হচ্ছে। যদি নেহাত ভূমিকুষ্মাণ্ড না হতেন তাহলে আপনি অবশ্যই বুঝতেন যে কৃষিতত্ত্বের কি উন্নতি, আর আপনার কতখানি উপকার আমি করেছি। আমার গায়ে জোর থাকলে আপনার মতো গাজরকে ভালো করে বুঝিয়ে দিয়ে যেতাম। কি আর বলবো আপনাকে, পালং শাক, পান ফল, তালশাঁস, যা খুশি বলা যায়। আপনাকে পাতিলেবু বললে পাতিলেবুরও অপমান হয়। দম নেওয়ার জন্য আমাকে একটু থামতে হলো। গায়ের ঝাল মিটিয়ে গালাগালে শোধ তুললাম, কিন্তু ভদ্রলোক একেবারেই নির্বাক। আবার আরম্ভ করলাম আমি। এই কথা সত্যি, সম্পাদক হওয়ার জন্য আমি জন্মাইনি। যারা সৃষ্টি করে আমি তাদেরই একজন, আমি হচ্ছি লেখক। মুইপোর কাগজের সম্পাদক হয় কারা? আপনার মতো লোক, নিতান্তই যারা টমাটো। সাধারণত যারা কবিতা টবিতা লিখতে পারে না, 8 আনা সংস্করণের নভেলও যাদের আসে না,
পিলে চমকানো থিয়েটারের নাটক লিখতেও যারা অক্ষম, প্রথম শ্রেণীর মাসিক পত্রে অপারক, তারাই অবশেষে হাত চুলকোনো থেকে আত্মরক্ষা করার জন্য আপনার মতো কাগজ বের করে বসে। আপনি আমার সঙ্গে যেরকম ব্যবহার করেছেন তাতে আর এক মুহূর্ত এখানে থাকতে আমার রুচি নেই। এই দণ্ডেই সম্পাদকগিরিতে আমি ইস্তফা দিচ্ছি। অবশ্য 4 সারি কাগজের সম্পাদকের কাছে ভদ্রতা আশা করাই বাতুলতা। আমার ঘড়ির দুর্দশা দেখেই আমার শিক্ষা নেওয়া উচিত ছিল। যাবো তো আমি নিশ্চয়ই, কিন্তু জানবেন আমার কর্তব্য আমি করে গেছি। যা চুক্তি ছিল তা অক্ষরে অক্ষরে আমি পালন করেছি। বলেছিলাম না আপনার কাগজকে সর্বশ্রেণীর পাঠ্য করে তুলবো, তা আমি করেছিও। বলেছিলাম আপনার কাগজের 20,000 গ্রাহক করে দেবো। যদি আর 2 সপ্তাহ সময় দিতেন তাও আমি করতে পারতাম। এখনই আপনার পাঠক কারা? কোনো চাষের কাগজের বরাতে যা কোনো দিন জোটেনি সেই সব লোক আপনার কাগজের পাঠক। যত উকিল, ব্যারিস্টার, ডাক্তার, মুক্তার, হাইকোর্টের জজ, কলেজের প্রফেসর, যত সব সম্ভ্রান্ত ব্যক্তি আর কি। একজনও চাষা নেই ওর ভিতরে। যত চাষা গ্রাহক ছিল তারা সব চিঠি লিখে কাগজ ছেড়ে দিয়েছে। ওই দেখুন না টেবিলের ওপরই চিঠির কাদা। কিন্তু আপনি এমনই চাল কুমড়ো যে 500 মুখ্য সূক্ষ্মর জন্য 20,000 উচ্চশিক্ষিত গ্রাহক হারালেন। এটা আপনারই ক্ষতি হলো মশাই, আমার আর কি। আমি চললাম। ব্যাস, আজকের মতো গল্প এখানেই শেষ। আমার শ্রোতাদের মধ্যে যারা চাকরি বাকরি করছেন, নোট নিন মশাইরা, নোট নিন। ম্যানেজার যেদিন গাল দেবে, চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেবে, ঠিক এই কনফিডেন্সেই ছেড়ে দেবেন। হ্যাঁ, দোষ আপনার হলেও ছেড়ে দেবেন। আর যদি কোনো ম্যানেজার শ্রোতা থাকেন, একটু সাবধানে থাকবেন কেমন? শিবরামবাবু আপনাদের এমপ্লয়ীদের নতুন কর্পোরেট স্ল্যাংস শিখিয়ে দিয়েছেন। এবার থেকে রেগে গেলে তারা আপনাদের টমাটো কিংবা চাল কুমড়ো বলে ডাকবেন। যাক, অনেক কাজের কাজ করেছি আজকে। এইবার টাটা। ও হ্যাঁ, ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই হেভি ভালো থাকবেন। ভেরি ভেরি গুড নাইট।